দর্শক দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজি অ্যান্ড কাজিটি। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতা কিন্তু এখন চরমে। ইসরায়েলের আক্রমণের পরিপ্রেক্ষিতে ইরানের পাল্টা আক্রমণ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় হামলা, শীর্ষ সামরিক নেতাদের মৃত্যুর খবর এবং এর তারপর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর যে খবর, এরপর কিন্তু পরিস্থিতি চরম আকার ধারণ করেছে এখন এই মুহূর্তে। আর বিশেষজ্ঞরা যদি বলছেন যে এই সংঘাতে যদি এখন থামানো না যায় তাহলে সেটি কি ছড়িয়ে পড়তে পারে কিনা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। আর এই যুদ্ধ কি এই সংঘাতেই থাকবে নাকি বড় আকারের আঞ্চলিক কোনো যুদ্ধেও রূপ নিতে পারে, এবং সব মিলিয়ে এই পুরো মধ্যপ্রাচ্যের অবস্থার সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের অনুষ্ঠানে। সেই আঙ্গিকে আজকে আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ, এবং এ ব্যাপারে আলোচনা করতে আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দীন, নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। শুরুতে যে খবরটা নিয়ে কথা বলতে চাই যে সবকিছুর মাঝখানে খামেনি মারা গেলেন, এটা জানা কথা থাকলেও অনেকদিন ধরে হচ্ছে কিন্তু ইরানে হামলা হচ্ছে, ইরানের অনেক শীর্ষ নেতা এ পর্যন্ত মারা গেছে, কিন্তু খামেনির উপরে কিন্তু এ ধরনের কোনো আক্রমণ এই পর্যন্ত হয়নি যেটা হলো, এবং সবশেষে আমরা খবরই পেলাম যে উনি মৃত্যুবরণ করেছেন। তো আপনি এখন এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে সরিয়ে দেওয়ার যে ব্যাপারটা? ধন্যবাদ কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার প্রিয় দর্শক শ্রোতাকে। প্রথমত, যুদ্ধ বিশ্বের সকল শান্তিকামী জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে একটি ভীতিকর শব্দ। যুদ্ধ, সেই যুদ্ধেরই একটা অংশ ইরান, ইসরায়েল, আমেরিকা জড়িয়ে পড়েছে। যেমনটি আপনি বললেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে হত্যা করা হয়েছে বা উনি শহীদ হয়েছেন, যেটা দীর্ঘ 47 বছর উনি ক্ষমতার শীর্ষে অবস্থান গ্রহণ করছিলেন। তারই টেনিউরে প্রায় 7 জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন, যার 6 জন এখনও জীবিত আছেন। তো আমেরিকা এবং ইউক্রেন, আমেরিকা, ইরান এবং আমাদের যে ইরানের যে দেশটার সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে, ইসরায়েল যে যুদ্ধটা চলছে, এটা কিন্তু নতুন কিছু না। দীর্ঘ 9 মাস আগে 12 দিনে একটা যুদ্ধ হয়ে গেছে। রিসেন্টলি মার্কিন রণতরী যখন ডিপ্লয় করা হয়েছে তখন বোঝা যাচ্ছে সামথিং ইজ গোয়িং রং। এবং এর ভিতরে ইন্ডিয়া এবং কানাডা থেকে যত নাগরিক আছে ইরানে, তাদের কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়ার পরে যে ডোনাল্ড ট্রাম্প নিজে ডিক্লেয়ার দিয়েছেন, এপিক ফিউরি নামে অপারেশন একটা ডিক্লেয়ার দিয়েছেন। তারপর ইসরায়েল থেকে স্ট্রাইক করা হয়েছে। স্ট্রাইক করার পরপরই তারা প্রথমেই তাদের মাধ্যমে ডিক্লেয়ার দিয়েছে যে ইরানের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনিকে তারা হত্যা করেছে। কৌশলগত কারণে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু বলেছেন যে না, আয়াতুল্লাহ খামেনি মারা যান নাই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন তার ভেরিফাইড ফেসবুকে বলেছেন যে ইসরায়েলে গোয়েন্দা সংস্থা মোসাদের নির্ভুল দিক নির্দেশনা এবং আমেরিকার যে অত্যাধুনিক সমরাস্ত্র বা তাদের টেকনিক কৌশলের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে। সাথে এটাও বলেছেন যে তিনি খুব খারাপ, ইভিল বলেছেন ওনাকে। হ্যাঁ, উনি এটা তো বরাবরই উনি খুব নেগেটিভ কমেন্ট করে থাকেন খামেনি নিয়ে সেই 1979 থেকেই, যখন সেই তাদের রাজতন্ত্র থেকে এই ইসলামী প্রজাতন্ত্র নিয়ে এসে তখন থেকেই আমেরিকা এটা ডিপলি কনসার্ন। টাইম অ্যান্ড টাইম তারা বারবার চাচ্ছে। রিসেন্টলি যে জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভায় যে এইটা নিয়ে একটা বৈঠক হয়েছিল 10 দিনের সময় বেঁধে দিয়েছিলেন। এই ইউরেনিয়াম ছিল একটাই ইস্যু মেনলি, মানে পারমাণবিক ইউজটা। তো সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে জামাতা, উনিও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। ইরানের পারমাণবিক নিরাপত্তা তো আন্তর্জাতিক মহলে বহুদিন ধরে উদ্বেগের বিষয়, এবং এই উদ্বেগটা মূলত সবসময় আসেই হচ্ছে কি আমেরিকার পক্ষ থেকে। সম্পূর্ণ সঠিক। আমেরিকা চায় না যে তাদের থেকে কেউ উন্নত হোক এই বিশ্বে, তাদের উপরে কেউ মোড়লগিরি করুক, তাদের থেকে কেউ ক্ষমতাধর হোক। সেই জন্য সে দাবার গুটির মতো ইসরায়েল দিয়ে সবসময় ইরানকে ব্যস্ত রাখা হয়। এই মুহূর্তে রিসেন্ট পাস যে ইরানের দুর্ঘটনা ঘটেছে, ইরান একটা রাষ্ট্র যেখানে বহুজাতিক বাহিনী আছে, কুর্দি, আরব, বালিজ আছে।
তা রিসেন্টলি সেখানে গণতন্ত্র বা সাধারণ জনগণ এই তাদের যে রিজিম চেঞ্জের ব্যাপারে খুব আনরেস্ট অবস্থায় আন্দোলন করেছে, যেটারও আমরা জানতে পারি যে সাপোর্টেড বাই ইউএসএ। তো সেই দৃষ্টিকোণ থেকে এই এ জায়গায় যদি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে যে জাতিগোষ্ঠীর কথা বলছেন, যে ইরান হচ্ছে বহু জাতিগোষ্ঠীর দেশ এবং ওদের অনেকগুলো হচ্ছে প্রদেশ রয়েছে এবং প্রত্যেক প্রদেশে হচ্ছে আলাদা আলাদা জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে এবং এই জাতিগোষ্ঠীদের কাছ থেকে কিন্তু বহু বছর ধরে বৈষম্যের অভিযোগ কিন্তু আসছে কেন্দ্রীয় সরকারের কাছে। তো এখন এই খোমেনি মারা যাওয়ার পর এখনকার যে নেতৃত্ব অবস্থা, এই অবস্থায় কি হচ্ছে বিভিন্ন দেশে প্রদেশে স্বায়ত্তশাসন বা বিচ্ছিন্নতাবাদী এই সমস্যাগুলো তৈরি হয়ে যেতে পারে কিনা, স্বায়ত্তশাসনের ডাক দিয়ে ফেললো কোনো প্রদেশ? দেখুন, এটা বলার সময় এখনো আসেনি। সদ্য এই যে দুই দেশের ভিতরে যুদ্ধ চলছে, এই যুদ্ধের ভিতরে তাদের মেইন টার্গেট আয়াতুল্লাহ খমেনিকে তারা হত্যা করতে পেরেছে, তিনি নিহত হয়েছেন। আবার যারা আমেরিকার বিরুদ্ধে, যারা ইরানের পক্ষে, তারা বলেছেন যে 87 বছর বয়সী এই নেতা কখনো আমেরিকার সাথে কাছে নতি স্বীকার করেন নাই। তিনি তার শেষ দিন পর্যন্ত অস্তিত্ব রক্ষা করেই বীরের মতো জীবন বিসর্জন দিয়েছেন, কিন্তু তিনি আমেরিকার কাছে নতি স্বীকার করেননি। আবার এর আগে কয়েকবার, যেমন 9 মাস আগে 12 দিনের যুদ্ধ হয়েছিল, তখন এই খমেনি উনি বলেছিলেন ওনার অ্যাবসেন্সে কে দায়িত্ব পালন করবে, বলেছিলেন অ্যাজ পার দিয়ার কনস্টিটিউশন দ্যাট ইজ অলসো রুলস, যে যদি সম্প্রতি কোনো নেতা মারা যান বা কমান্ড করতে অপারগতা প্রকাশ করেন অথবা অস্থিতিশীল কোনো পরিস্থিতি আসে, তাহলে সেখানেও নির্দিষ্ট তরিকা আছে যে 3 জন লোকের সমন্বয়ে প্রেসিডেন্ট, গার্ড কমান্ডার এবং একজন জুরি বোর্ডের মেম্বার, 3 জনের সমন্বয়ে এটা চলবে। তারপর আইআরজিসি গার্ড, আমেরিকান ইরানের গার্ড, তারা কিন্তু সমগ্র বিশ্ববাসীর কাছে এখন হুঙ্কার দিয়ে যাচ্ছে। এবং আইআরজিসি হচ্ছে কি বলেছেন জেনারেল ইব্রাহিম জব্বার, তিনি কিন্তু বলেছেন যে আমরা এখন পর্যন্ত এমন মিসাইলগুলো লঞ্চই করি নাই যেগুলো সম্বন্ধে আমেরিকার কোনো খবর আছে, আমরা আমাদের পুরনোগুলো লঞ্চ করেছি, এই হুঙ্কারও কিন্তু তিনি দিয়েছেন। দেখুন, আমার দৃষ্টিতে এটা আমেরিকার মেইন প্ল্যান হচ্ছে রেজিউম চেঞ্জের ব্যাপার। তো সেখানে রেজিউম চেঞ্জের প্রথম হচ্ছে কমান্ডারকে পরিবর্তন করা। তো কমান্ডারকে পরিবর্তন করার সাথে সাথে রেজা শাহ পাহলভি তার যে ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে উনি ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু কংগ্রাচুলেশন জানিয়েছেন। তো কংগ্রাচুলেশন জানিয়ে কিছুদিন আগে যে আমরা যে দেখতে পেয়েছি আরেকটা দেশের প্রেসিডেন্টকে যে মাদুরোকে নিয়ে আসার পরে সেখানেও তাদের বিরোধী দলীয় নেতা নোবেল লোরেল, তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে তার নোবেল সোপর্দ করে আসছেন। তো এটা বিশ্বের একটা পলিটিক্যাল গেম, জিও পলিটিক্স গেম। বাট আমাদের সবচেয়ে বড় কষ্টকর যে ইরানের ট্রাম্প কার্ড হচ্ছে এই আমাদের হরমুজ প্রণালী, যেখানে বিশ্বের 35% এবং বাংলাদেশ এবং এই আমাদের কান্ট্রিগুলোতে প্রায় 90% তেল ওই পথ দিয়ে আমদানি করতে হয়। এবং এই দৃষ্টিকোণ থেকে সেই হরমুজ প্রণালীর ট্রাম্প কার্ড কিন্তু অলরেডি ইরান ইউজ করেছেন, হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দিয়েছেন। যে সকল দেশের তেলবাহী গাড়ি শিপগুলো ওই পথ দিয়ে যাতায়াত করে তাদের উপর অলরেডি ওয়ার্নিং ইস্যু করা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে যেখানে আমাদের দেশে প্রায় 90% ফুয়েল বা তেল এবং 15 to 20% গ্যাস ওই পথ দিয়ে আসে, এটা আমাদের জন্য একটা ইকোনমিক বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বো না? এটা শুধু নর্মাল যুদ্ধ নয়, এই যুদ্ধটাকে আমরা বারবার দেখতে পাই যে এটা অর্থনৈতিক অসন্তোষ এবং সামাজিক ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন চলছিল তখনও কিন্তু আমরা ডলারের বেশ ভালো একটা সংকটে পড়েছিলাম, সেটাও কিন্তু আমরা বেশ ভালো ভুগিয়েছে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এখন আমাদের যে শিল্প, আমাদের যে যেন বলে যে জায়গাগুলো আছে, ব্যবসার যে জায়গাগুলো আছে, সেখানে কিন্তু তেল এবং গ্যাসের সংকট যদি শুরু হয়ে যায় একবার, সেটা কিন্তু আমাদের অর্থনীতিতে বেশ ভালো রকম প্রভাব ফেলবে। কোনো একটা দেশ শান্তভাবে সামনে এগিয়ে যেতে হলে তার প্রথম দরকার ইকোনমি। আর এই ইকোনমি যারা সঠিকভাবে ইনভেস্ট করতে পারবে তারা সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেটর। তা আমাদের ইকোনমির ভিতরেও ওই তেল হচ্ছে সবচেয়ে বেশি প্রধান, কারণ তেলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা, তেলের মাধ্যমে ইলেকট্রিসিটি, তেলের মাধ্যমে ট্রান্সপোর্টেশন, তেলের মাধ্যমে ট্রাক্টর বা আমাদের কৃষিখাত, প্রত্যেকটা সেক্টরে অবদান রাখার জন্য ফুয়েল ইজ মাস্ট। তা
সকালে বিভিন্ন ওয়ার্ল্ডের যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে ডলার অলরেডি 70 টাকা, মানে তেলের দাম $70 থেকে অলরেডি $73 হয়ে গেছে। এবং এটা আরও একটা সোর্স বলছে যে নিয়ার অ্যাবাউট $110 হয়ে যাবে। তাই এই ধাক্কা সহ্য করতে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমাদের সাফার করা লাগবে। আবার সদ্য নতুন একটা নির্বাচিত গভর্নমেন্ট ক্ষমতায় এসছে, তারাও কিন্তু এই সাফারটা করতে হবে। আর বর্তমান আমরা দেখতে পাচ্ছি যুদ্ধংবাজ যে ডোনাল্ড ট্রাম্প, আমাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, 5 বছর অতিক্রম করছে। আবার রিসেন্টলি লাস্ট ইয়ারে ভারত পাকিস্তানের মাঝখানে ছিল টানটান উত্তেজনা। এই মুহূর্তে এই ইরানের প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ভিতরে যুদ্ধ চলছে। আবার যে আমাদের প্রতিবেশী দেশ যে মিয়ানমার, তাদের সঙ্গে ওভারঅল সিচুয়েশনটা ভালো না। সার্বিক মূল্যায়নে অর্থনীতির ব্যাপারটা আমাদের সঠিকভাবে দেখতে হবে। আমরা এই আলোচনায় আবার ফিরবো যে এই যেসব দেশে যুদ্ধ হচ্ছে আমাদের পৃথিবীতে এবং আমাদের আশেপাশে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আমরা কি অবস্থা ফেস করতে যাচ্ছি সামনে, এবং আমাদের নানা ইস্যুতে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো, এই আলোচনাতে আমরা আবার ফিরে আসবো। তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের সময় হলে একটা বিরতি, আবার এই আলোচনায় ফিরবো, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজিটির সাথে আছে রুমিতা ইসলাম। তো যে কথা আমরা বলছিলাম যে এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে ইরান কিন্তু হচ্ছে ইসরায়েলে হামলা করার পাশাপাশি কিন্তু হচ্ছে দুবাইতে হামলা করছে, কাতারে হামলা করছে, যে আরও যে মধ্যপ্রাচ্যের যে ইসলামিক দেশগুলো আছে সেখানে হামলা করছে। এই জায়গাটা নিয়ে যদি আপনি একটু বলেন আপনার বিশ্লেষণ একটু ছোট করে। ধন্যবাদ। দুবাইতে হামলা করছে না, প্রতিবেশী দেশে হামলা করছে না। যে দেশগুলোতে ইরানের এগেনস্টে আমেরিকান ঘাঁটি, ইউএস বেস আছে, এই বেস ঘাঁটিগুলোতে। বাট ইরানের মতো দেশ, যেটা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখাটা খুব জরুরি, বাট যেহেতু তাদের একটা এক্সট্রিম ইমার্জেন্সি চলে গেছে, তাদের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলে দিয়েছে এবং তাদের উপর ডিরেক্টলি অ্যাটাক করা হচ্ছে, সে কারণে তারা তো কাউন্টারে যাবেই। এই দৃষ্টিকোণ থেকে আমরা বড় ডেঞ্জারের জন্য চলে আসছি। কেন ডেঞ্জারের জন্য? আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বাংলাদেশ প্রথমত যেটা বললাম তেলের ব্যাপারটা, যে দাম বেড়ে যাবে সব, তার থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মধ্যপ্রাচ্যে আমাদের বৈধ এবং অবৈধভাবে টোটাল 1 কোটির উপরে লোক কর্মসংস্থানের জন্য আছে। সেখান থেকে আমাদের বিশাল একটা রেমিটেন্স অহরহ বাংলাদেশে আসছে। যদি এইখানে এই অবস্থা যায়, তো ভবিষ্যতে এখানে কর্মসংস্থান বা এদের কমিউনিকেশন বা তাদের ট্রান্সপোর্টেশন, এটা আমাদের জন্য বাংলাদেশের রিজার্ভ বাড়াতে কিন্তু এই রেমিটেন্সের ভূমিকা অপরিসীম। রিজার্ভ বাড়াতে রেমিটেন্সের কোনো বিকল্প নাই। এবং এই রেমিটেন্স যোদ্ধারা আমাদের রিয়েল মানে যোদ্ধা। আগে কোনো এক সময়ে একটা ছিল যে 1 বুলেট 1 শত্রু, ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, একটা গুলি দিয়ে একটা শত্রু মারা যাবে। আর এখন অত্যাধুনিক টেকনিকের কারণ 1 ব্ল্যাক আউট 1 কান্ট্রি ডিস্ট্রয়। লাস্ট ইরানে ব্ল্যাক আউট করা হয়েছে, কমিউনিকেশন সমগ্র বন্ধ করে দিয়ে তারপরে স্ট্রাইক করা হয়েছে। স্ট্রাইক করে দেশের সর্বোচ্চ নেতা এবং আরও অনেকেই হত্যা করা হয়েছে। বাট আমরা যেহেতু সর্বোচ্চ নেতার কথাই পর্যন্ত এসেছে গণমাধ্যমগুলোতে। জি, তো এটা প্রথমে কিন্তু যেটা বলছিলাম যে ইরান স্বীকার করে না যে তাদের সর্বোচ্চ নেতা মারা গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার ভেরিফাইড ফেসবুকে যখন বলেছেন যে মোসাদের কৌশল এবং আমাদের অত্যাধুনিক অস্ত্র সব কিছু মিলিয়ে আমরা সাকসেস হয়েছে, এবং উনি খুব নেকেটলি এবং নিকৃষ্টভাবে কমেন্ট করেছেন। তো কমিউনিকে উনি যেটাই কমেন্ট করুন না কেন, উনি চাচ্ছেন আবার রেজা শাহ পাহলিকে এখানে বসিয়ে দিতে। আমি রাজতন্ত্র, আমেরিকার মতো একটা ডেমোক্রেটিক দেশ, ভারত ডেমোক্রেটিক দেশ, এই দেশগুলো যদি আবার সেই গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র ফিরিয়ে নিয়ে আসে, তাহলে বিশ্ববাসীর কাছে তারা জবাব দেবে কেমন করে? এইটা হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন। এই জবাব নেওয়ার মতো কেউ আছে কিনা সেটাও একটা প্রশ্ন। জবাব নেওয়ার মতো না, ইমপ্রুভমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এই মুহূর্তে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্মালি কোনো ডিসিশন দিতে গেলে ওনার কংগ্রেস থেকে পাশ করতে হয়। উনি কিন্তু কংগ্রেস এগুলো তোয়াক্কা না করেই উনি ওনার মতো ডাইরেক্টলি অপারেশন অর্ডার দিয়েছেন।
সেম বেনিয়াম নেতানিয়াহু, ওনার জনপ্রিয়তাও অলমোস্ট মানে শূন্যের কোঠায়। সেই দৃষ্টিকোণ থেকে সামনে এই বছর ডিসেম্বরে যাদের নির্বাচন, এই আমেরিকান সাপোর্ট এই মুহূর্তে তার সবচেয়ে বেশি লাগবে। সেই জন্য আমেরিকা যাকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে সেই দাবার গুটির মতো উনি সেই কাজগুলো করে যাচ্ছেন। তা এই যুদ্ধটা শুধু যুদ্ধ না, এটা জিও পলিটিক্স, একটা ভূ রাজনৈতিক, ফিনান্সিয়াল ম্যাটার সব কিছু মিলে যুদ্ধটা প্রলংয়ের ব্যাপারে আমাদের একটা প্রত্যাশা বা যারা অ্যাসেস করতে পারি, যারা আমেরিকার বিরুদ্ধে রাশিয়া, চীন, তারা এটা পছন্দ করছে না ডেফিনেটলি, বাট সরাসরি কিন্তু ইরানের সাথে এসে তারা এখনো পাশে দাঁড়াতে পারছে না, পাশে দাঁড়ান নাই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই যে এই যুদ্ধ বাড়িয়ে আমাদের ইরানের জন্য খুব বেশি সুখকর কোনো লাভ হবে না। আসলে সব পক্ষের জন্য এক্সপেন্সিভ। যুদ্ধটা সব পক্ষের জন্যই ক্ষতিকর। এই হরমুজ প্রাণী ব্লক করাতে পুরো পৃথিবীর 35% ওয়েল প্রসিডিং যে ট্রান্সপোর্টেশন লজিস্টিক সিস্টেম সেটাকেই ব্লক করা হয়ে গেছে। এবং সুইস ক্যানেল দিয়েও যে খুব নির্বিঘ্নে সবকিছু যাতায়াত করতে পারবে তাও কিন্তু হবে না, ওখানে হুতি বিদ্রোহীরা আছে, হুতি বিদ্রোহী আছে, সব কিছু মিলিয়ে আমাদের এই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যে বিশ্বে আলোচনার টেবিলে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমেই, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা সম্ভব। এইটা যদি আমরা তাদের রিজিউমি চেঞ্জের প্ল্যান ছিল, তাদের রিজিউমি চেঞ্জ আয়াতুল্লাহ খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা যাকে হত্যা করার পরে যদি নতুন কোনো চিন্তা ভাবনা করে তাহলে আমাদের জন্য একটা সমগ্র বিশ্ববাসীর জন্য একটা সুখকর। এখানে আপনি যে নেতৃত্ব চেঞ্জের কথা বলছেন, রেজিম চেঞ্জের কথা যেটা হচ্ছে ট্রাম্প বারবার বলছে, তো আমরা সবসময় দেখে এসেছি যে ইরানের এতদিন পর্যন্ত যে রাষ্ট্র কাঠামো যেটা সেটা কিন্তু অত্যন্ত কেন্দ্র নির্ভর এবং চেইন অফ কমান্ডের মাধ্যমে চলে। তো খোমেনি যদিও বলে গেছেন ব্যাকআপ প্ল্যানের কথা, তো তারপরে এখন এই পরিবর্তিত এই পরিস্থিতিতে যারা এখন নেতৃত্বে আসবেন, যাদের কথা শোনা যাচ্ছে বা যাদের কথা আমরা শুনতে পাচ্ছি, এই নেতৃত্ব দিয়ে বর্তমান অবস্থা আপনি কতটুকু সংঘাত থেকে নিরসনের পথ আপনি দেখতে পাচ্ছেন, আপনার কি মনে হয়? এটা পজিটিভ নেগেটিভ দুটাই আছে, কারণ তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা যাওয়ার পরে আমাদের সংবাদ পাঠিকা বা উপস্থাপিকা বা যারা আলোচনা করছেন তারাও উচ্চারণ করতে গিয়ে কেঁদে ফেলে দিয়েছেন। সো সি দেয়ার ইমোশনাল টাচ। তো সমগ্র ইরানবাসী তাদের একটা ইমোশনের জায়গা হচ্ছে এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি। আয়াতুল্লাহ কোনো নাম না, আয়াতুল্লাহ হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তো আলী খমেনি তার নাম। তো সেই দৃষ্টিকোণ থেকে একটা দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে এইভাবে যদি হত্যা করা হয়, যদি তারা নিজস্ব স্বাধীনতার ব্যাপারে সচেতন হন এবং আশেপাশে যে প্রতিবেশী দেশটি, যেমনটি আপনি বলেছিলেন যে মার্কিন ঘাঁটিতে যেমন করে তারা মিসাইল ড্রপ করা, স্ট্রাইক করা শুরু করে দিয়েছে, এই দৃষ্টিকোণ থেকে আমাদের ভাবতে হবে যে ফিনান্সিয়ালি তারা কতখানি স্ট্রং এবং এই ওয়েপন সাপোর্টের ব্যাপারে রাশিয়া বা চীন তাদের কতটুকু সাপোর্ট দেবে। ওভারঅল প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রক্ষা না করে পৃথিবীর কেউ কখনো সামনে এগিয়ে যেতে পারে না। হয়তো যুদ্ধ প্রলং হতে পারে, যেমন ইউক্রেন রাশিয়া 5টা বছর অতিক্রম করলো, এত মানুষ মারা গেছে, এত সম্পদ ধ্বংস হয়েছে, কিন্তু সাধারণ নিরীহ জনগণ সেখানে এই স্বেচ্ছাচারিতার শিকার। এই ব্যাপারে আমাদের সতর্ক সচেতন হতে হবে। এখন এই যুদ্ধ পরবর্তী অবস্থায় ইরানের যারা সাধারণ জনগণ আছেন তারা কি কোন দিকে হেলে পড়তে পারেন বা তারা কি চাইছেন বলে আপনার মনে হয়? গুড কোশ্চেন। ইরান বারংবার এই যুদ্ধের পরিস্থিতি দেখে এসছে, যেহেতু 9 মাস আগে 12 দিন যুদ্ধ হয়েছিল, আবার এখন যেটা ঘটছে, তারা যে সহজে ভেঙে পড়বে এটা আশা করা সঠিক না। আবার অত সহজে আমেরিকা বা ইসরায়েলের কাছে নত স্বীকার করবে। এবং আমেরিকা কিন্তু ওইভাবেও পারবে না যে শত শত হাজার হাজার সৈন্য তারা আমেরিকাতে ইরানে সরাসরি পাঠিয়ে দেবে, সেটাও কিন্তু সম্ভব না। এটা সম্ভব না, এটা সম্ভব না। তো যুদ্ধের কিছুটা টেকনিক আছে, এই যুদ্ধের টেকনিকের ভিতরে ফার্স্ট হচ্ছে লজিস্টিক সাপোর্ট। লজিস্টিক সাপোর্ট যেমন 1971 সালে আজকে আমাদের সেই বিজয়ের মাস, স্বাধীনতার মাস, মার্চ মাসের 1 তারিখ, যে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তান থেকে আমাদের এখানে যুদ্ধ এসেছিল, তাদের লজিস্টিক সাপোর্ট কিন্তু তেমন তারা স্ট্রং করতে পারেনি। তো সেই দৃষ্টিকোণ থেকে তারা যদিও চারিদিকে তাদের বেজ ইস্টাবলিশ করে আসছে, তাই বেজে যদি স্ট্রাইক করে, মানে অপারেশনাল পয়েন্ট অফ ভিউ বা মিলিটারি পয়েন্ট অফ ভিউ বা যুদ্ধের অ্যাটাক পয়েন্ট অফ ভিউ, দিস ইজ নট এ পজিটিভ রিজন অ্যান্ড পজিটিভ সিম্বল টু এস্টাবলিশ দেমসেলফ। বেজে অ্যাটাকের কথা আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে যেসব দেশে ইউএস বেজ আছে, ইরান সে জায়গায় অ্যাটাক করেছে। তো এখন যেটা হচ্ছে যে বেজে অ্যাটাক করেছে ইরান, কিন্তু আমেরিকাতে সরাসরি হামলা করেনি,
তো এখন হচ্ছে যেহেতু বেজে অ্যাটাক করেছে, তো এই অজুহাতে আমেরিকা কি সরাসরি ইরানে এখন হামলা করতে পারে কিনা, এরকম কোনো সম্ভাবনা আপনি দেখতে পান কিনা? এটাও আরও কূটনৈতিক ডিসিশনের ব্যাপার। যেহেতু গত শনিবারে তারা এই কার্যক্রম শুরু করেছে এবং শনিবারই তারা আয়াতুল্লাহ খমেনিকে হত্যা করেছে, এবং আজকে রবিবার, মানে গতকাল থেকে আজকে এসে একদিনের ভিতরে আমরা অনেক পরিবর্তন দেখেছি। কয়েকদিন ইরানে আগে তো 40 দিনের শোক ঘোষণা করা হয়েছে। ইরান 40 দিনের শোক ঘোষণা করেছে, 7 দিনের ছুটি ঘোষণা করেছে। আমরা যখন দেখেছি পাকিস্তান এবং ইন্ডিয়া কয়েকদিন আগে যখন টান টান উত্তেজনা হয়েছিল একজন আরেকজনের এয়ারক্রাফট, এই আমাদের যে ইস্যুটা নিয়ে, ওটা নিয়ে পরে আবার ডোনাল্ড ট্রাম্প স্টপ করে দিয়েছেন। তা এইখানে কলকাঠি এবং ফিনান্সিয়াল, ইকোনমিক্যাল সব কিছুই যে চলছে এটা ইন্টারন্যাশনালি এইখানে। সেটাই। আপনাকে আমাদের সময় একদমই শেষের দিকে একদম ছোট্ট একটা প্রশ্ন করব, একদম ছোট্ট করে উত্তরটা নিতে চাই, যে এখন যে অবস্থা চলছে, যে যুদ্ধ অবস্থা চলছে, সেটা থেকে কূটনৈতিক কোনো সমাধানের পথ আপনি দেখতে পান, নাকি যুদ্ধই একমাত্র পথ? যুদ্ধ দিয়ে কখনো শান্তি আসে না, এবং যুদ্ধ দিয়ে কখনো রিজিউম চেঞ্জও আমেরিকা করতে পারেনি। যুদ্ধ দিয়ে ভয়ভীতি দিয়ে সাময়িক ক্ষতি করা হয়, কিন্তু শেষ পর্যন্ত সমস্যার সমাধান করতে হয় কূটনৈতিক পথ দিয়ে। তা আমরা প্রত্যাশা করব বিশ্ববাসীর কাছে যে যারা বিশ্বের মোড়ল আছেন এবং এইখানে যাতে যুদ্ধে জড়িয়ে পড়ছেন, তারা যেন ওই কূটনৈতিক সমস্যার সমাধানের মাধ্যমে বিশ্ববাসীকে অ্যাটলিস্ট শান্তিমতো বসবাস করতে দেন। সেটাই আমরা, আপনি যেটি আশা করছেন আমরা একই আশা করি, যে এই যুদ্ধের পথ থেকে ফিরে কূটনৈতিক কোনো সমস্যার সমাধানের মাধ্যমে পৃথিবীতে আসলে শান্তি ফিরে আসুক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম ইসরায়েল, আমেরিকা এবং ইরানের যুদ্ধ নিয়ে। আমরা আশা করছি এই যুদ্ধের অবসান হবে এবং পৃথিবীতে শান্তি ফিরে আসবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো হ্যাপেনিং পয়েন্ট শেষ করছি। দেখা হবে আবার আগামী কোনো পর্বে।